কিভাবে ফাংশন করে সেটা বুঝি, এটা লেজিসলেটিভ প্রসেস বুঝি। যেহেতু আইনের ছাত্র ছিলাম, তো সেই কারণে এইটা আমাদের দেশের ন্যাশনাল সিকিউরিটির একটা কনসার্ন হয়ে যাবে। যেই বাংলাদেশে আমরা আমাদের দ্বিমত করা ছাড়া অন্য কোনো বিষয়ে একমত না নাগরিকরা, তেমন একটা জায়গাতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করাটা আমাদের জন্য একটা সিকিউরিটি কনসার্ন হয়ে যাবে। আমরা কোনো আইন পাস করতে পারবো না। তাই আর্টিকেল 65-66 এ যে পার্লামেন্টের মেম্বারদের কথা বলা হয়েছে, তাদের ডিউটিজের ব্যাপারে, যে ল তৈরি করা, লেজিসলেশন বানানো, অর্ডার, রুলস, তারপরে রেগুলেশনস, বাইলস, এগুলো করবার জন্য যে পরিমাণ ক্যাপাসিটির লোক দরকার, এই ক্যাপাসিটির 300 মেম্বার অফ পার্লামেন্টই বাংলাদেশে নাই এখন। এটা সকল রাজনৈতিক দল মিলে এখন 300 জন মেম্বার অফ পার্লামেন্ট দিতে পারবে না, যারা আর্টিকেল 65-66 অফ দ্য কনস্টিটিউশন কমপ্লাই করতে পারবে, যারা লেজিসলেশন বোঝে, যারা পলিটিক্যাল ডিবেট বোঝে, যারা আইন প্রণয়ন বোঝে। এই জায়গাতে এসে আমাদের প্রত্যেকটা পার্লামেন্টের হিস্ট্রিতে দেখেন, কোন পার্লামেন্টে 10, 20, 30 এর বেশি ভালো পার্লামেন্টেরিয়ান ছিল না। বাজেট বোঝে না আমাদের অধিকাংশ এমপিরা। আপনি বাজেট অধিবেশনে দেখবেন 10 জন 20 জনের বেশি বাজেট অধিবেশনে কেউ কন্ট্রিবিউট করতে পারে না। এমন একটা রাষ্ট্রে আপনি যদি সেকেন্ড ইয়ার করেন, যে ইয়ারটা কমপ্লিটলি আউট অফ টাচ অফ দ্য পিপল, এবং দেখেন বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিভাবে দেশ শাসন করছে, এই ধরনের সুশীল সমাজের সদস্যরাই তো সেখানে যাবে। অতএব 1 মাসের অভিজ্ঞতা থেকে আপনাদের এই কনসার্নটা আরো বেশি আসবে যে আমরা কেন এই ধরনের শাসন ব্যবস্থা মেনে নিতে পারি না। এটা দেশের জন্য ভয়ঙ্কর একটা বাস্তবতা তৈরি করবে আর কি। আমরা এটা জানি যে জেএসডি অবশ্যই এটা একটা গুড ফেইথে প্রস্তাব দিয়েছে, অথবা বিএনপির 31 দফাতে যেটা আছে সেটা অবশ্যই একটা গুড ফেইথে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রিভাইজ করতে অনুরোধ করব যে এটাকে আবার ক্রিটিক্যালি ভেবে দেখার একটা সময় আসছে, যে আসলে বাংলাদেশের সিকিউরিটি কনসার্ন, সভরেন্টি এবং প্রত্যেকটা জায়গা বিবেচনা করে, যে দিল্লি যেহেতু আমাদের জাতীয় শত্রু, এবং এই জাতীয় শত্রু আওয়ামী লীগের মতো জাতীয় বিশাল জনগোষ্ঠী আছে তার তালালি করবার জন্য, এবং সে বাংলাদেশকে যদি বিক্রি করে দিতে পারে 16 বছরে, সে বাংলাদেশের একটা প্রদেশ কেন বিক্রি করে দিতে পারবে না, একটা বিভাগ কেন বিক্রি করে দিতে পারবে না। এই জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে যে যতটা গুড ফেইথে আমরা এটা চিন্তা করি না কেন, আমাদের জাতীয় শত্রু মিত্রের প্রশ্নে বাংলাদেশকে যারা পিছনে ঠেকিয়ে দিয়েছে গত 16 বছর, তাদের সেই বাস্তবতাগুলো আমাদেরকে মাথায় রেখে এটা রিভাইজ করা দরকার, পুনর্বিবেচনা করা দরকার। আমার বক্তব্য শেষ করছি, সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সাথীরা কথা বলবেন নাকি? সংগ্রামী সাথীরা এখন বক্তব্য রাখবেন। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সংগ্রামী সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জনাব শহীদুদ্দিন মাহমুদ সফল। শহীদুদ্দিন মাহমুদ সফল। পার্লামেন্ট এবং সভাপতি, আমাদের দলের সভাপতি, জাতীয় আসনমন্ত্র, আমাদের প্রধান উপস্থিত আছেন গণতান্ত্রিক আন্দোলন সদস্য সচিব ডক্টর আবুল হোসেন সেলিম সহ আমাদের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম বন্ধুরা, আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের লিখিত বক্তব্য উপস্থাপিত হয়েছে, বেশি কথা বলবার সুযোগ নেই। দক্ষিণ এশিয়ার যে কটি দেশ আছে, মালদ্বীপ ছাড়া প্রত্যেকটি দেশেই কিন্তু পার্লামেন্ট আছে এবং প্রাদেশিক সরকার ব্যবস্থা আছে। আমাদের নিম্নভাগ যেটি আছে, আমাদের দুলাল ভাই বললেন 20 থেকে 25 জনের বেশি পার্লামেন্ট বিষয়ে কথা বলবার মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না। সেখানে উচ্চকক্ষের যারা প্রতিনিধিত্ব করবে সেখানে আইনটি অবস্থা তৈরি করবে। যে নিম্নকক্ষে আজকে যে পার্লামেন্ট আমাদের এখানে প্রচলিত আছে, সেটি কত শতাংশ রাজনীতিবিদ সেই প্রক্রিয়ায় সেই পার্লামেন্টে যাওয়ার সুযোগ আছে,
সেটি বিবেচনা করবার যদি আমরা নজর দিতে পারি যে ভোটিং প্রক্রিয়া যে প্রসেসের মধ্যে দিয়ে এই নিম্নবর্গে প্রতিনিধিত্ব করা হয় সেখানে মাফিয়া চোর বাটপারদের যে যাওয়ার অবাধ সুযোগ করে দেওয়া হয়েছে বা করার সুযোগ আছে, সেখানে পার্লামেন্টের উচ্চকক্ষে শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের প্রতিনিধিত্ব যাচ্ছে, যারা স্ব-স্ব-ক্ষেত্রে বিশেষজ্ঞ এবং যাদের প্রচলিত রাজনৈতিক এবং ভোটিং প্রক্রিয়া পার্লামেন্টে বা ক্ষমতার অংশ কর্তৃত্বে অংশগ্রহণ করার সুযোগ নেই, সেই মানুষগুলোকে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবার সুবিধার মধ্যে দিয়ে রাষ্ট্রের কাজে অবদান রাখবার একটা সুযোগ তৈরি হয়। না হলে এই মানুষগুলোর অবদান আমরা রাখবার কোনো সুযোগ পাব না। একই সাথে এই নিম্নকক্ষের যেই সংখ্যাগরিষ্ঠের যে আধিপত্য সেটিকে রুখবার জন্য, সেটিকে প্রতিরোধ করবার জন্য অথবা ভারসাম্য তৈরি করবার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষের ভূমিকা থাকবে। উচ্চকক্ষ আবার নিম্নকক্ষের যে ভারসাম্য প্রতিষ্ঠার বিষয় থাকবে, তার মধ্য দিয়ে সকল অংশীদারের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া তৈরি হবে এবং পার্লামেন্টের স্বেচ্ছাচারিতা তাহার তাহা সংখ্যাগরিষ্ঠতার বলে আইন পাস করার যে সুযোগ আছে সেটি অর্জিত করবে। পৃথিবীর যেখানেই গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী হয়েছে, যেখানেই গণতন্ত্র আছে, যেখানেই সকল অংশীদার মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ আছে, সেখানেই পার্লামেন্টের বিধান আছে। আমরা আপনাদের ভাবনার জন্য উপস্থাপন করেছি, ইতিমধ্যে এটি ব্যাপক আলোচিত হয়েছে। এই গঠন প্রক্রিয়াটা কি হবে সেই বিষয়ে কিন্তু আমরা আজকে এই আলোচনার ভিতরে এনেছি। আমরা বলেছি এই পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচনকালীন সরকারের ব্যবস্থা করা, প্রতি 5 বছর পর পর নির্বাচনকালীন সরকার নিয়ে যে আমাদের এখানে যুদ্ধ হয় অথবা এই বিধানটি থাকবার পরও এটি নিয়ে যে বিতর্ক তৈরি হয়, সেই বিতর্ককে রহিত করবার জন্য পার্লামেন্টের উচ্চকক্ষ থেকে যদি আমরা নির্বাচনকালীন সরকার করতে পারি, এই সমস্যাটা আমার দূর হবে। নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি আমন্ত্রিত অতিথিদেরকে দলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করতে চাই। সবাইকে ধন্যবাদ। আলোচনা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসান কাইম, বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী। এরপরে আমাদের প্রধান আলোচক তিনি আরেকটি প্রোগ্রাম আলোচনা যাবেন, আমাদের দলের সভাপতি কথা বলবেন। এরপরে আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। অ্যাডভোকেট হাসান কাইম। আমি তো অনেকটা ফুয়াদের পক্ষে, আমার বিরুদ্ধে। আজকে আলোচনা সভার সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং আপনারা যারা শুনছেন তাদের প্রত্যেককে আমাদের সংগঠন রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। প্রথমত আমার দুইটা জিনিস বলতে হয়, যে একটা হচ্ছে যে আমরা এরকম একটা অবস্থান করতে এসেছি যে যখন আসলে বাংলাদেশের রাষ্ট্রটাকে সংস্কার করা সত্যিকারের কাজটা শুরু করা, আর এটা এখন আর এরকম জায়গায় নেই। একটা সময় ছিল আমরা বলতাম এটাকে সংস্কার করতে হবে, আমরা বলতাম এইরকম ভাবে সংস্কার করতে হবে, ইত্যাদি ইত্যাদি সংস্কার করতে হবে। কিন্তু বাংলাদেশ এখন সত্যি সত্যি এমন একটা জায়গায় এসছে যখন আসলে সত্যিকার অর্থে এখন আমরা সবাই মিলে কোন কোন জায়গাগুলি সংস্কার করবো এবং কিভাবে সংস্কার করবো সে বিষয়ে নিজেদের মধ্যে ঐকমত্য তৈরি করা পরিস্থিতি তৈরি হয়েছে। এখন বাংলাদেশ রাষ্ট্রের যেটা পরিস্থিতি, এই রাষ্ট্রের ধরেন তো কোন মঞ্চে সবটাই অনেকে মনে করে যে বদলে ফেলতে হবে, এখানে নতুন ধরনের শাসনতন্ত্র লাগবে, নতুন শাসন ব্যবস্থা লাগবে, নতুন সংবিধান। এই আকাঙ্ক্ষা যারা ব্যক্ত করে, এটা যারা বলে, তারা তো একটা বাস্তবতার কথাই বলে যে বাংলাদেশটা আসলে যে পথে চলছে, যে ব্যবস্থায় চলছে, এই ব্যবস্থায় চলতে পারে। কিন্তু আমরা যেটা বলি, আমাদের জায়গা থেকে আমরা যেটা সংস্কার করার কথা বলতেছিলাম, আমরা বলতেছিলাম যে এই পরিস্থিতির কথা আপনি কোথা থেকে শুরু করবেন, কোনটা আগে শুরু করবেন, কিভাবে এটাকে বাস্তবায়ন করবেন,
এবং এটা বাস্তবায়ন করলে তারপরে যে টেকসই করবেন, এটা টিকিয়ে রাখবেন, এইটা আপনি কিভাবে নিশ্চিত করবেন? আমরা ধরেন বাংলাদেশের মানুষ দীর্ঘদিন আন্দোলন করে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিল, সেটা অনেকদিন ফাংশন করেছে, তার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু একটা নির্বাচন বলে একটা জিনিস এখানে করা সম্ভব হচ্ছে। কিন্তু যেটা হইলো যে একটা আদালতে গিয়ে 4 জন 3 জন এরকম একটা ভোটাভুটির মতো করে 4 জন এটা বাতিল করার পক্ষে চলে গেলেন, 3 জন এটা বাতিলের বিপক্ষে থাকলেন। বাংলাদেশের মানুষ 15 বছর ধরে যে লড়াই করলো, সংগ্রাম করলো, ভোটাধিকারের জন্য জীবন দিল, তাদের সমস্ত কিছু বাতিল হয়ে গেল। আবার 15 বছর, 16 বছর, 17 বছর একটা ভোটারবিহীন অবস্থার মধ্যে একটা সরকার বসে থাকলো এবং তাকে সরানোর জন্য হাজার হাজার মানুষকে আহত হইতে হলো, অন্ধ হইতে হইলো, হাজার মানুষকে আসলে জীবন দিতে হলো। এই যে পরিস্থিতি হয়, মানে আমরা একটা জিনিস অর্জন করি তারপরে এটাকে টিকায় রাখতে পারি না, এই জায়গাগুলি আমাদের আসলে নতুন করে এবার যখন আসলে পরিবর্তনটা হয়েছে, তারপরে আমরা যে পরিবর্তনগুলি করতে চাই সেগুলির ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখা দরকার মনে করি। আমি সেই জায়গা থেকে 2-3টা কথা বলে আমার কথাটা শেষ করব। প্রথমত হচ্ছে যে পার্লামেন্ট নিয়ে যে কথা হচ্ছে, এটা দ্বিকক্ষ বিশিষ্ট হইতে পারে। ভোটের যেটা কথা হচ্ছে যে আসলে ভোট এরকম সংখ্যানুপাতিক হইতে পারে, সংখ্যানুপাতিক এবং ধরেন এই বর্তমান যে পদ্ধতি এটা বিস্তৃতভাবে হইতে পারে। এগুলি নিয়ে অনেক আলাপ আমাদের একাডেমিক পর্যায়ে, আমাদের রাজনৈতিক দলে এই তর্কটা চলতে পারে। কিন্তু বাংলাদেশে প্রথমত যেটা নাই, যেটা আসলে একটু আগে আমার আগে যিনি আলাপ করলেন, বাংলাদেশে কি কোনো সংসদ আছে? বাংলাদেশে ধরেন নির্বাচিত সংসদ আমরা পাইছি। এর আগে তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচিত সংসদ ছিল, নির্বাচিত সরকার ছিল। ওই সময় কি আসলে সংসদ বলে কোনো জিনিস বাংলাদেশে ফাংশন করতে পারছে? এইটা যেটা ফুয়াদ বললেন যে বাংলাদেশে সংসদ কাজ করার মতো লোক পাওয়া যায় না, বিষয়টা তো ওইখানে সীমাবদ্ধ না। বিষয়টা সীমাবদ্ধ হচ্ছে যে আপনি 300 যোগ্য লোককে যদি এখানে নির্বাচিত করেন এবং 70 দ্বারা যদি এইভাবেই থাকে, 70 অনুচ্ছেদ যদি ব্যবহার থাকে, তাহলে আপনি 300 লক্ষ যোগ্য লোক না, আপনি 500 যোগ্য লোক দেওয়ার পরে প্রধানমন্ত্রী যিনি হবেন তার অঙ্গুলি হেলনে তাদেরকে দাসের মতো আচরণ করা ছাড়া তো তার কোনো কাজ করার থাকে। তাইলে আসলে পার্লামেন্টকে আসলে আপনি কিভাবে পার্লামেন্ট করবেন, সেই পার্লামেন্টে কতজনকে আপনি আসলে সদস্য করে আনবেন, সেই পার্লামেন্ট কিভাবে পরিচালনা করবেন, এগুলির মধ্যে কোনটা আমাদের প্রধান আলাপ, কোন আলাপটা এখন করতে পারবো, কোন আলাপটা এখন সমাধান করতে পারবো, কোন জিনিসটাকে এখন ফয়সালা করতে পারবো, এইটা যেহেতু আমরা আসলে অভ্যুত্থানের আগে তেমন করে আলোচনার মধ্যে আমরা একমত হইতে পারি নাই, আমি এখন অনুরোধ করবো যে আমরা যেন আমাদের প্রায়োরিটি লিস্ট করতে পারি। আমার একটা পক্ষপাত আছে, একটা জিনিস আমার করতে ভালো লাগে, আরেকটা দলের আরেকটা জিনিস করতে ভালো লাগে, আরেকটা দলের আরেকটা জিনিস করতে ভালো লাগতে পারে। আমরা যারা আন্দোলনে ছিলাম, আমরা যারা আন্দোলনের মধ্যে দিয়ে একবার 31 দফার মধ্যে আসলে ন্যূনতম 31 দফায় আমরা একমত হয়েছিলাম, এই 31 দফা আজকে অভ্যুত্থানের পরে এই নতুন করে আসলে সামাজিক শক্তি গড়ে ওঠার পরে, নতুন আকাঙ্ক্ষা তৈরি হওয়ার পরে, এই রাষ্ট্র ব্যবস্থাকে পুনর্গঠিত করার জন্য নতুন সামাজিক শক্তির আকাঙ্ক্ষা মানুষের সামনে আসার পর এই 31 দফা এবং আমাদের যা কিছু বর্তমান আকাঙ্ক্ষা, এগুলিকে পুনর্গঠিত করা দরকার, রিভিউ করা দরকার, এবং আমরা এই মুহূর্তে কোনটা কোনটা করতে পারবো, কোনটা কোনটা করার ব্যাপারে আমাদের সবার মধ্যে ন্যূনতম ঐক্যমত আছে। সমস্ত রাজনৈতিক দল, সমস্ত নাগরিক সমাজ, সমস্ত মানুষেরা অন্তত কি কি পরিবর্তন এই মুহূর্তে প্রয়োজন, যেটা না করলে আসলে এই আন্দোলন ব্যর্থ হতে পারে, সেইটাকে চিহ্নিত করার জন্য উদ্যোগ নেওয়া দরকার আমি মনে করি। এবং সেইভাবে উদ্যোগ নিয়ে ন্যূনতম যেটার ব্যাপারে আমাদের সবার ঐক্যমত আছে, সেই জায়গাটা পরিবর্তন করার জন্য এই সরকারকে কিভাবে আসলে সহায়তা করা যায়, কোন পদ্ধতিতে আসলে এটাকে করা যায়, সেইটা নিয়ে আলাপ করার দিকে সবাইকে মনোযোগ দেওয়ার অনুরোধ করবো। এবং আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এবং এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।
মহাসচিব বলবে তো ওখানে নিয়ে যান, সব ওখানে নিয়ে যান। সবাই ভাই এই একটা আছে আমরা দিচ্ছি ভাই আমরা দিচ্ছি ভাই ভিতরে ভাই 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 আপনার কি ঠিক আছে ভাই আমি জানাইতেছি দিচ্ছি এখান থেকে চলে যান না আপনারা এই আমার টাকা ভাই আমি সামনের থেকে সরেন প্লিজ। আপনারা যেভাবে কথা বলছেন আমাদের প্রিয় নেতা স্বাধীনতার সংগ্রামী সভাপতি বিভিন্ন চ্যানেল, দেশি বিদেশি টেলিভিশন মিডিয়া অনেকে নমস্কার দেওয়ার জন্য আমি কোথাও যেতে পারি না গত 2-2.5 বছর থেকে। আমাকে অনেকে জিজ্ঞাসা করে আপনি আসেন না কেন? আমি অসুস্থ, এই কথাটা দেশবাসীকে আমি জানাতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে জানাতে বাধ্য হচ্ছি। আমি বলেছিলাম সৃষ্টিকর্তা তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দলের জন্য পৃথিবীতে আসে, আমার পৃথিবীতে আসা হয়েছে মানুষের জন্য, জনগণের জন্য। কর্মীরা যাতে হতাশ না হয় এবং জনগণ যাতে হতাশ না হয়। গত 2-2.5 বছর থেকে আমি বিভিন্নভাবে আমি অসুস্থ, কিন্তু আমি কাউকে বলি নাই যে আমি অসুস্থ। আমি শুধু সৃষ্টিকর্তাকে বলেছি এই স্বৈরাচারী নমরুদ যারা এদেশের সাধারণ মানুষকে গত 15 বছর থেকে অত্যাচার করতেছে, তাদের মৃত্যুর আগে যেন, তাদের বিদায়ের আগে যেন আমার মৃত্যু না হয়। সবাই
আমি যাদের জন্য বেঁচে আছি তাদের দিতে পারছি না। গত 2-3 মাস থেকে সিরিয়াসলি আরো চলাচল করতে পারি না, এই যে মঞ্চে যেতে পারলাম না। কোমরের মানুষে অথবা হাড়ের মধ্যে না, সম্ভবত নার্ভে নড়াচড়া করলে মারে বাবারে চিৎকার শুরু। আমি না বলতে আমার মা ডাক চলে আসে। যাই হোক, আজকে আমি কথা বলবো না, সময় নষ্ট করবো না। আলোচক, প্রধান আলোচক মহাসচিবের আরেকটা অনুষ্ঠান আছে। আমি প্রথমে স্মরণ করছি প্রিয় সন্তানেরা যারা বুকে রক্ত দিয়ে নিশ্চিত হয়ে পড়ব সরকারের পতঙ্গ দিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে। আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের বিদেহী আত্মার মাধ্যমে কামনা করি। আমি প্রধান আলোচক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং মিডিয়া সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বা গণতন্ত্র প্রতিষ্ঠা, মালিক জনগণ, দেশের মালিককে, দেশের মালিক প্রজাতন্ত্রের যারা 71 মুক্তি সংগ্রামের চেতনা এবং ছাত্র গণঅভ্যুত্থানের চেতনা সম্মিলনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। অংশগ্রহণ করতে কিন্তু দুর্ভাগ্যবশত পৃথিবীর কোন দেশে বিপ্লবের পরে, জাতীয় বিপ্লবের পরে বা অভ্যুত্থানের পরে দলীয় সরকার কায়েম হয় না। বাংলাদেশ একটা ব্যতিক্রম দেশ। দলীয় সরকার কায়েম হওয়ার কারণে গত 50 বছরের মধ্যে আমরা এদেশের মানুষকে উপনিবেশিক শাসন থেকে মুক্ত করতে পারিনি। নতুন বাংলাদেশ আমি বলেছি আজ থেকে 4 বছর পূর্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, আর এটাকে ডক্টর ইউনূস সাহেব বলেছেন দ্বিতীয় স্বাধীনতা। তাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের পরে তৃতীয় স্বাধীনতাই হওয়া স্বাভাবিক। মুক্তিযুদ্ধের পরে কি হবে? জনগণের শাসন কায়েম হবে। এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে 2 আকাঙ্ক্ষা এবং চেতনা, এবং আজকে আমাদের ভাই বোন ছেলে মেয়েরা যেটা আমরা পারিনি, তারা যেটা অর্জন করেছে জাতিকে উপহার দিয়েছে, আজকে সেটাকে মিলিয়ে একটা প্রজাতন্ত্র, তার মালিক হলো জনগণ, জনগণের সাথে থাকতে হবে। আমি সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের বলতেছি, জনগণের সাথে থাকতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আর কত রক্ত, কত রক্ত আমরা দিয়েছি মুক্তিযুদ্ধের, আমাদের সমভা দিয়েছি। এইবার আমার শত শত আমাদের সন্তান ভাই বোনদের রক্ত, শিশুদের রক্ত, সমাজীবী কর্মজীবী পেশাজীবী মানুষের রক্ত মিলিয়ে আর কত জীবন। আজকে আমাদেরকে হুমকি দিচ্ছে, চোখ রাখাচ্ছে। এই স্বৈরাচার বিদেশের বাড়িতে গিয়েও আজকে বাংলাদেশের জনগণের প্রতি, মানুষের প্রতি, শিশুদের হত্যায় তাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিথ্যা কথা বলছে। এই বেইমান বিশ্বখ্যাত বিজ্ঞাপন তাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বলে রাখবেন, ছাত্র, শ্রমিক, জনতা, পেশাজীবী, জাতীয় ঐক্য ছাড়া স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না। আজকে বুড়া যুদ্ধের কারণে আমি পত্রিকার বুঝতে পারছি। আমি জার্মানিতে থাকা অবস্থায় আমি বন্দী অবস্থায় ছিলাম, তখন পড়েছিলাম যে জার্মানি বিশ্বতার একটা দেশ, এটা সমাজবাদী দেশ না। তারা কি কারণে 18 বছরের উপরে ছেলে মেয়েদের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দিয়েছে, তাদের দখল করার কেউ ছিল না। আজকে বাংলাদেশে আমি মনে করি আগামী দিনে
সকল কর্মক্ষম 18 বছর ঊর্ধ্ব নাগরিক পুরুষ মহিলা সবাই বাধ্যতামূলক সামরিক ট্রেনিং হওয়া উচিত। অথবা তাদের নাগরিকত্ব বাতিল যারা থাকবে না তাদের নাগরিকত্ব বাতিল করা উচিত। আমরা বহু বছর ধরে এই শৈল শাসনের বিরুদ্ধে পুরনো শাসন ব্যবস্থার বিরুদ্ধে সংগ্রাম করে আছি। শাসন ব্যবস্থা বদল, সংবিধান সংস্কার, শাসন ব্যবস্থা সংস্কার, জনগণের কাজ করার জন্য সংস্কার এই যারা রক্ত দিয়েছে যে শিশুরা যাদের লাশ পড়িয়ে দিয়েছে, যাদের বৃদ্ধ লাশের উপর গুলি চালিয়েছে, তারা কি রক্ত দিয়েছে নির্বাচনের জন্য? আমি বুঝে আপনাদের কাছে খবর চাই, নির্বাচন আমরা অবশ্যই করবো, নির্বাচন অবশ্যই লাগবে, তবে সংস্কার ছাড়া নির্বাচন করে যে জাতির কোন লাভ এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। শিশু, কিশোর, যুবক, শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবী, পুরুষ মহিলা যারা রক্ত দিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা যাদের চোখ জীবনে আর কোনদিন তাদের চলাচলা করে সেই বাংলাদেশ দেখবে না তারা। আহত শত শত, নিহত শত শত, শিশু পঙ্গু হয়ে গেছে অনেকের পরিবারে এই শিশু সন্তানের বাবা পা বলছে আমি ভাত নিয়ে বসে আছি, আমার সন্তান বলেন এদের ক্ষমা করা যাবে না। এদের ক্ষমা যারা মানুষকে হত্যা করেছে, শিশুকে হত্যা করেছে, এদের ক্ষমা করা যাবে না। এদের বিচার করতে হবে এই জন্য তারা আমরা বেইমান বিশ্বাসঘাতক হয়ে যাবো, রক্তের সাথে বেইমানি গ্রুপ। এদের ক্ষমা এরা করা তো এরা মানুষ নয়, এদের ক্ষমা করা যায় না। আমার বক্তব্য না, আজকে পরিষ্কার বলতেছি, এই নিয়ে বিতর্ক করার সুযোগ নেই। নির্বাচন আমরা অবশ্যই করবো, তবে যারা রক্ত দিয়ে, জীবন দিয়ে, প্রাণ দিয়ে, বন্ধু হয়ে আমাদেরকে মুক্ত করেছে শাসনের হাত থেকে, বেশিরভাগ স্বৈরাচারের হাত থেকে, ফৌজদারি সরকারের হাত থেকে, তাদের রক্তের প্রতি যদি সরকার দেখাইতে হয় তাহলে সংবিধান সংস্কার এবং শাসন পদ্ধতি, রাষ্ট্র ব্যবস্থা মেরামত করতে হবে। এটা করা ছাড়া কোনো উপায় নেই। এবং স্বাধীনতা সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার বাকি বক্তব্য আমি শারীরিক কারণে আমি দেব না, দিতে পারছি না। আমাদের দলের সাধারণ সম্পাদক শহীদুদ্দিন মাহমুদ স্বপন আমার বাকি বক্তব্য, আমাদের দলের বাকি বক্তব্য এখন আপনাদের সামনে তুলে ধরবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাকে দোয়া করবেন আমার জন্য। আল্লাহ এখন আপনাদের সাথে আলোচনা করবেন আজকের আমাদের আলোচনা সভা। এই তথ্য পাওয়াবেন এখন উচ্চকক্ষের গঠন প্রক্রিয়া নিয়ে আমরা যে আলোচনা সভার আয়োজন করেছি। প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব প্রেসিডেন্ট গণতান্ত্রিক আন্দোলন প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমি ওনাকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ভাই আপনি প্লিজ বসেন, কথা বলবেন না। ভাই ওদিকে ভাই ভাই সামনে দিতে হবে, নামাই দিচ্ছি ভাই। আলোচনা করে লাভ হয় না ভাই। কক্ষের গঠন এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধা, আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম নেতা এবং
ছাত্র রাজনীতির নেতা উপযোগী নয় সে বিষয়ে এই যে আলোচনার অবতারণা করা হয়েছে এবং এটাকে যে আপনার জনগণের সামনে আনা হয়েছে এটা আমরা আগে থেকেই চেষ্টা করেছি এটা নিয়ে কথা হোক, এটা নিয়ে আলোচনা হোক এবং একটা সরকারের কাছে যে কোনো সংস্কার, যে কোনো পরিবর্তন এটা জনগণের অংশগ্রহণ করা সম্ভব হওয়া উচিত নয়। যে কারণে আমরা বারবার বলে এসেছি যে সবার আগে যেন দরকার সেটা হচ্ছে যে আমরা যে দাবি করেছিলাম যে সরকারকে পদত্যাগ করে ইলেকশন কমিশনকে ভেঙে দিয়ে নতুন করে আবার নির্বাচনের ব্যবস্থা করা। তো ইতিমধ্যেই সরকারের পতন হয়েছে, পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে এবং একটি ওঠেন গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছেন এই রাষ্ট্র আপাতত পরিচালনা করবার এবং নির্বাচনের ব্যবস্থা করবার জন্য। আমি যেটা বিশ্বাস করি, দল যেটা বিশ্বাস করে হচ্ছে যে এই ধরনের মেজর প্রবলেমগুলো অর্থাৎ পরিবর্তনগুলো, মৌলিক যে পরিবর্তন আমি বেশি পরিবর্তনগুলো পার্লামেন্ট যেতে করি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত করা সম্ভব নয়। তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে, সেটা যেন একেবারে দ্রুত অবাধ সুষ্ঠুভাবে হয় সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সে নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা সমস্যা কি ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে এবং এই নির্বাচন করার জন্য একে নিরপেক্ষ করার জন্য জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য অবাধ করার জন্য সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্যে যারা নির্বাচিত হয় তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার নির্বাচন করতে হবে। তো সেই নির্বাচনের পরেই যারা নির্বাচিত হবেন তারা সিদ্ধান্ত নেবেন যে কোন পরিবর্তন দরকার। এটা কি আপনার কোন পরিবর্তনের দরকার না, আমার নতুন করে লিখতে হবে, আমাকে প্রশ্ন নিয়ে আসছেন আজকে নতুন করে লিখতে হবে নাকি একেবারেই বাতিল করে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টই সিদ্ধান্ত নেবেন আমরা। এবং সেই জন্য আমরা বারবার করে যে কথাটা বলেছি যে আওয়ামী লীগ হাসিনার সরকার তার দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনৈতিক যে ক্ষতি করেছে সেটা চলছে। এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্রের ব্যবস্থা বলতে কিছু নেই। গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোর সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে একটা লুটপাটের রাজত্ব সৃষ্টি করা হয়েছে এবং জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকে সে একইভাবে কুক্ষিগত করে দলীয়করণ করে সেটাকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। শুধু একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার ব্যবস্থার দরকার সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামো যে পরিবর্তন এবং সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জনসাহিত্য যেটা করা দরকার সেই কর্তব্য করতে হবে, করে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমাদের দুর্ভাগ্য এই দেশের ধাতুই যে যখনই
আমরা একটা সুযোগ পাই। আজকে ছাত্র জনতা তাদের মুখে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন, আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূল ভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্বাত করার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হচ্ছে। আমি আমার করে যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলতে অত্যন্ত বিভ্রান্তিমূলক, যারা দায়িত্ব পেয়েছেন, এই সরকার যাদেরকে দায়িত্ব দিচ্ছে, তাদের মধ্যে অনেক বলেন নতুন দল তৈরি করতে হবে, কারণ বিস্মিত না হয়ে পড়া যায় না। এই আমাকে কে দিয়েছে, উনি এই দায়িত্ব পেলেন কোথায়? তিনি বলবেন নতুন দল তৈরি করতে হবে, তাহলে আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষ কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আমি যখন একটা পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি কি করতে পারবো না, নাম হচ্ছে ব্ল্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে পেল কিভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় ভেবে চিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু একটা কথা, শেষ কথা বলতে চাই। প্রথমে আজকে অনেক ত্যাগ প্রতিজ্ঞার পরে আমরা দীর্ঘ 17-18 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। আমাদের গণতন্ত্রের আপসী নেতৃত্বে সত্য খালেদা জিয়া তিনি দীর্ঘকাল কারাগারে থেকেছেন 6-7 বছর ধরে, অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব নির্বাচিত হয়ে বিদেশে আছেন। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে যারা গণতন্ত্রের সংগ্রাম করে লড়াই করেছি, তাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমি আজকে এই সভা থেকে এই দাবি আবারও স্থাপন করছি, আহ্বান জানাচ্ছি সরকারকে অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000 মতো, অবিলম্বে প্রত্যাহার করা হবে। আরেকটি দাবি আমরা আরো জানতে চাই যে এই সংগ্রামে স্বৈরাচার বিরোধী এবং সংগ্রামের মধ্যে যারা পঙ্গু হয়েছেন, নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আশাবাদী বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখনই তাদের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাত্রা চরমভাবে বেড়ে গেছে, যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে, তখন মানুষ কিন্তু বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহের ফলে কিন্তু আমরা আজকে অবস্থাটা পেয়েছি, যে অবস্থাটা আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থে দ্রুত সময়ের মধ্যে আমরা যেন জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারাই সংসদ সমাধান করতে পারি, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আরেকটি কথা আমি এই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে এখনো আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা ফ্যাসিস্ট সরকার রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় নিয়েছে। তাদেরকে এখনো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আহ্বান জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো থেকে পরিস্থিতিশীল হয় সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে এই দেশটার ভিতরটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটু নিরপেক্ষ নির্বাচন হতে পারে, লেভেল প্লেইং ফিল্ড হতে পারে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রোগ্রাম নিয়ে তারা জনগণের সঠিক উপস্থিত হতে পারেন, জনগণের সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। ধন্যবাদ আমাদের সকলকে। আমি আবারও এই বক্তব্য শেষে আমাদের শ্রদ্ধা নেতা যেমন আসাম আব্দুল আবেদ আরোগ্য কামনা
করছি, সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাকে আরো অনেকদিন কাছে রাখুন, এই যে আল্লাহ তারা কাছে করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা,